এখন সন্ধে পেরিয়ে রাত নেমেছে, আর এই এলাকা হলো সিলেটের সীমান্তবর্তী ছোট্ট এক গ্রাম ভোলার পাড়া। এখানে চারপাশে শুধুই ঘন জঙ্গল। জঙ্গলের রাস্তা ছাড়িয়ে অনেকটা এগিয়ে গেলে দেখা যায় দু একটা বাড়ি। সূর্য ডুবতেই গ্রামের মানুষ বাইরের কাজ সেরে ঘরে চলে আসে, আর বাইরে বেরোয় না। তার কারণ একটাই, এখানে মাঝে মাঝেই শোনা যায় অদ্ভুত হাহাকার। এই শোনো না, বাড়িতে একদম রান্না করার মতন সর্ষের তেল নেই। তুমি পুপাড়ার হারুমুদির দোকান থেকে তেল নিয়ে এসো না গো। তোমার মাথা খারাপ হয়েছে নাকি? আমাদের এই ভোলার পাড়ার জঙ্গল পেরিয়ে এই রাতে আমি পুবপাড়ায় ডাকিনীর হাতে মরতে যাব? ওহো, তাও তো ঠিক। না না বাপু, তোমায় যেতে হবে না। আমি বরং আজকের মতন এই রাতে আলু সেদ্ধ আর ভাতই রান্না করে ফেলি। হ্যাঁ, তাই করো। আর ভুল করেও কোনোদিন এই সন্ধ্যের পর বাড়ির বাইরে বেরোতে বলো না, হ্যাঁ? কিন্তু একটা সময় গ্রামটা ছিল বেশ শান্তিপূর্ণ। সকালে চাষিরা উঠে ধান চাষ করত। জেলেরা মাঝরাতে ডিঙি নিয়ে নদীতে মাছ ধরতে যেত। সব বেশ ভালোই চলছিল। কিন্তু বছরখানেক আগে হঠাৎ করেই শুরু হয় একের পর এক রহস্যময় মৃত্যু। প্রথমে মারা যায় এক কিশোরী রিনু। ভোরবেলা স্নান করতে গিয়ে কয়েকজন বয়স্ক লোক নদীর পাশে তার মৃতদেহ দেখতে পায়। কি, এ তো আমাদের ভোলার পাড়া রিনু। ও মাগো, এ রেনুর এ কি অবস্থা! মুখ ফালা ফালা, শরীরে হাতে পায়ে আঁচড়, চোখ উপড়ানো। ওরে বাবা রে বাবা! চলো চলো, চান মাথায় থাক, এক্ষুনি লোকজনকে খবর দিতে হবে। রিনুর মৃত্যুর পর আরও দুজন একইভাবে মারা যায়। প্রথমে একজন গর্ভবতী মহিলা, তারপর দিন আর একজন বৃদ্ধা। মৃত্যুর ধরন একই রকম, মুখে চরম আতঙ্ক, শরীরে আঁচড়ের দাগ। ওইদিকে গ্রামের এক ওঝা কানাই ফকির বলেছিলেন, এই মৃত্যু স্বাভাবিক মৃত্যু না, এ ডাইনির কাজ, ডাকিনীর অভিশাপ, বিপদ, ঘোর বিপদ। বলো কি কানাই ফকির? ডাইনি, ডাকিনি, এসব কি বলছো? হ্যাঁ, ঠিকই বলছি। এই ভোলার পাড়া গ্রামে রাতের বেলা জঙ্গলে ডাকিনীর আবির্ভাব হয়। রাতে কেউ বাড়ির বাইরে বেরোবেন না। এই 70 বছর বয়স হয়ে গেল, ভূত দেখতে পেলাম না। তাহলে তো আজকে রাত্রে বেরিয়ে ডাকিনীর সাথে দেখা করতে হচ্ছে। অত সাহস ভালো না মদন করো, আমি ভালোর জন্য বললাম, এবার আপনার ইচ্ছে। মদন খুঁড়ো কানাই ফকিরের কথায় পাত্তা দিল না, আর সেদিন রাত্রে বেরিয়ে পড়লেন জঙ্গলের দিকে। আর যা হওয়ার তাই হলো। মদন খুঁড়ো দূরে শুনতে পেলেন এক মহিলা কণ্ঠ। সে যেন কাঁদছে, করুণ সুরে কাঁদছে। আরে, দূর থেকে একটা কান্নার আওয়াজ শোনা যাচ্ছে মনে হচ্ছে। যাইতো এগিয়ে গিয়ে দেখি। আরে, ওখানে আলো কিসের জ্বলছে? মদন খুঁড়ো আলোর উৎস ধরে কান্নার আওয়াজ শুনে এগিয়ে যায়, আর আলোর সামনে হঠাৎ আলো নিভে যায়। আর মদন খুঁড়োর গলা টিপে ধরে এক অদৃশ্য মানবীর হাত। সে হাত মানবীর না, দানবীর। সেই ডাকিনী গলা জোরে চিপে ধরে, আর তার চোখে মুখে সেই ডাকিনী নখের আঁচড় দিয়ে চলে যায়। স্যার,
আমি কত করে মদন গুরুকে বললাম, কিন্তু কিছুতেই কথা শুনলো না। আচ্ছা, মদন বাবু কি এই গ্রামের বাসিন্দা, যিনি গতকাল মারা গেছেন? হ্যাঁ, আমাদের মদন গুরু এই একই গ্রামে থাকতেন। কিন্তু তুমি কে মা? আমার নাম তনয়া। তোমাকে এই গ্রামে আগে তো কোনোদিন দেখিনি। আমি আসলে ঢাকার মেয়ে, অ্যাঞ্জেলো ইউনিভার্সিটির ফোকলোর বিভাগের ছাত্রী আমি। ফোকলোর কি মা? লোক কথা। আমি বাংলার লোক কাহিনী, ভূত প্রেত, ডাইনি এইসব নিয়ে গবেষণা করি। ডাকিনী নিয়ে একটা গবেষণা প্রজেক্টে কাজ করতে গিয়ে আমি এই ভোলার পাড়ার গল্প জানতে পারি। আচ্ছা, সেই কৌতূহলেই তুমি এই গ্রামে এসেছো? না না, আমরা এরকম উটকো মহিলার সাথে কথা বলতে চাই না। আহ, ওকে দেখে তো খারাপ মনে হচ্ছে না, তাহলে তোমরা কেন কথা বলবে না? আপনার ভালো লেগেছে, আপনি কথা বলুন। আচ্ছা তনয়া মা, তুমি তো এই গ্রামে এসেছো, তা কোথায় থাকবে কিছু ঠিক করেছো? না, আসলে সেসব তো ঠিক করিনি কিছু। ওই তো আমার শিষ্য রুদ্র আসছে, ও তোমার সব ব্যবস্থা করে দেবে। রুদ্র, বলুন বাবা। তুমি এক কাজ করো, এই মেয়েটা জঙ্গলের ধারে একটা থাকার ব্যবস্থা করে দাও। আচ্ছা ঠিক আছে বাবা। এই মেয়ের নাম তনয়া, এই ডাকিনীকে নিয়ে গবেষণা করতেই আমাদের গ্রামে এসেছে। আর এই আমার শিষ্য রুদ্র। আপনি যা খুঁজছেন তার জন্য সাহস আর বিশ্বাস দুই দরকার। এই গ্রামের রাত ভালো না, খেয়াল রাখবেন। চলুন, আমি আপনাকে আপনার ঘর দেখিয়ে দিই। আরে, ক্যামেরার মোশন সেন্সর বিপ সাউন্ড করলো বলে মনে হচ্ছে। দেখি তো। ও মাই গড, এ তো একটা সাদা কাপড় পরা নারীর ছায়া মূর্তি। ও মা, কত বড় চুল! কিন্তু মুখ তো দেখা যাচ্ছে না। না, আমাকে বাইরে গিয়ে দেখতেই হবে। আরে, এই তো একটু আগেই হাওয়া দিচ্ছিল, এখন সব কেমন থমথমে হয়ে গেল। কে? তনয়া, তনয়া তুই ফিরে যা, বাড়ি ফিরে যা তুই। ওরে বাবা রে বাবা, যাই বাবা, আগে আমি ঘরে যাই। আরে, দরজার সামনে আবার এটা কি? তুই ওদের অতীত ঘাঁটছিস। ডাকিনী ঘুমায় না। ও মাই গড! এই দেখো তো নয়া, এটা আমাদের গ্রামের পুরনো শ্মশান। আর ওই যে কুড়ে ঘর দেখছো, ওই ঘরেই থাকতো বিনা। আচ্ছা, তার মানে গতকাল রাতে বিনাই আমাকে ডেকেছিল। বছর পাঁচেক আগের কথা। সে ছিল বিধবা, সুন্দরী আর সাহসী। গ্রামের মানুষ তাকে পছন্দ করতো না, বলতো সে একা মেয়ে হয়ে রাতের বেলা হাঁটে, এটা ভালো লক্ষণ না। তারপর? তারপর একদিন গায়েন পরেশকে এসে চিকিৎসা করে বাঁচায়। তখন থেকেই গুজব ছড়ায় বিনা নাকি ডাইনি। গ্রামের পুরোহিত তার নামে ডাইনি বিদ্যার অভিযোগ তোলে। ও মাই গড! এরপর এক রাতে তাকে জ্যান্ত পুড়িয়ে মারা হয়।
তখন থেকে শুরু হয় এই অভিশাপ। বিনার আত্মা এই গ্রামে ঘুরে বেড়ায়। আচ্ছা, যদি ডাকিনী সত্যি বিনা হয় তবে সে প্রতিশোধ নিচ্ছে? তুমি যদি বিনা হও তাহলে আমাকে সংকেত দাও, আমি তোমার গল্প সত্য করে লিখব। তুমি নির্দোষ ছিলে, আমি জানি। আমার সত্যি কেউ জানে না, কেউ না। আর তুমি যদি সাহস পাও তবে কাল রাতে পুরোহিতের বাড়ির পেছনে যেও, ওইখানেই সব সরো। আচ্ছা, ঠিক আছে। বিনার ছায়ামূর্তির কথা অনুযায়ী তনয়া আর রুদ্র পরের দিন রাত 12টার পর যায় পুরোহিত রাঘব চক্রবর্তীর পুরনো বাড়ির পেছনে। সেখানে খুঁজে পায় একটা গর্ত, ঢেকে রাখা ছিল বড় পাথর দিয়ে। ভেতরে ছিল কিছু পুরনো পুঁথি, ছেঁড়া শাড়ি আর একজোড়া নারীর চুড়ি। পাশে লেখা, আরে আরে, এটা কি লেখা? বিনার শাস্তি সম্পন্ন, গ্রাম রক্ষা পেল। বুঝলে তনয়া, ওরা জানতো বিনা নির্দোষ, কিন্তু পুরোহিত নিজের কুকর্ম ঢাকতে তাকে বলি দেয়, জ্যান্ত পুড়িয়ে মারে। বেশ, আমি এই সব কিছু আমার ক্যামেরাতে রেকর্ড করে রাখছি। সত্যিকে আমি তুলে ধরবই। এরপর ক্যামেরা অন করে তনয়া সব রেকর্ড করে, ছবি তোলে। আর তখনই চারপাশে বাতাস ঘুরপাক খেতে শুরু করে, গাছ কাঁপতে থাকে। হঠাৎ শোনা যায় নারী কণ্ঠের চিৎকার, সেই চিৎকার যা গ্রামবাসীরা এতদিন ধরে শুনে আসছে। আমি সত্যি প্রকাশ করব, আমি কথা দিচ্ছি। পরের দিন তনয়া ঢাকায় ফিরে গিয়ে একটা প্রামাণ্য চিত্র তৈরি করে, ডাকিনী বিনার গল্প। তাতে উঠে আসে কিভাবে এক নিরীহ নারী সমাজের কুসংস্কার আর পুরুষতান্ত্রিক মানসিকতার শিকার হয়েছিল। প্রামাণ্য চিত্রটি দেশ বিদেশে প্রশংসিত হয়। ভোলারপাড়া গ্রামে এরপর থেকে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। এরপর রুদ্র একদিন ফোন করে বলে, বুঝলে তনয়া, তুমি হয়তো সত্যিই ডাকিনীকে মুক্ত করেছ। এখন তার আত্মা শান্তিতে আছে। আচ্ছা, থ্যাংক ইউ। তবে এক রাতে তনয়ের ঘরের বইয়ের তাক থেকে একটা বই পড়ে যায়। তাতে লেখা, সত্য প্রকাশ করেছিস, তাই তোর ঋণ মেটাতে এলাম। কিন্তু যারা এখনো অন্ধ তাদের আমি ডাকবো, কারণ ডাকিনী তো হারায় না, সে রূপ বদলায়। ও মাই গড, এ তো শেষ হয়েও শেষ হলো না। শেষ হয় না গল্প। ডাকিনী ঘুমায় না, সে শুধু অপেক্ষা করে। কিছুদিন পর রুদ্র আবার ফোন করে জানায়, পুরোহিত তার সাঙ্গপাঙ্গদের লাশ নদীর ধারের গাছতলায় পাওয়া গেছে। সেই একই রকম অবস্থায়, গায়ে হাতে নখের দাগ, মুখে ভয়ের ছাপ।